গুড ইভিনিং এভরিওয়ান। তাহলে ক্লাস 11 এর সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি আমাদের কিন্তু স্টয়চিওমেট্রি এন্ড স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন এই পার্টটা শুধু বাকি ছিল, সেটা আজকে আমরা কমপ্লিট করে নিলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। চলো তাহলে আজকে এই টপিকটা শুরু করা যাক। ফার্স্টেই যেটা আছে দেখো, দ্য ওয়ার্ড, এই যে স্টয়চিওমেট্রি বা স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন, এইটার মিনিংটা আমাদের জানতে হবে। এই স্টয়চিওমেট্রি ইজ ডিরাইভড ফ্রম টু গ্রিক ওয়ার্ড। এটা এসেছিল দুটো গ্রিক শব্দ থেকে, সেটা হচ্ছে একটা স্টয়চিয়ন, একটা হচ্ছে মেট্রন। স্টয়চিয়ন একটা হচ্ছে মেট্রন, এই দুটো ওয়ার্ড থেকে। এবার স্টয়চিয়ন বলতে কি বুঝি? যার মানে হচ্ছে এলিমেন্ট, যার মানে হচ্ছে এলিমেন্ট। স্টয়চিওমেট্রি, তাহলে স্টয়চিয়ন হচ্ছে মিনিং হচ্ছে এলিমেন্ট, মেট্রনের মিনিং হচ্ছে মেজার। তাহলে কোনো এলিমেন্টের আমরা মেজারমেন্ট করে দেখতেই পারি। তাহলে স্টয়চিওমেট্রি দাস ডিলস উইথ দ্য ক্যালকুলেশন অফ মাসেস। সামটাইম কিন্তু এটা ভলিউম মেজার করতেও কিন্তু ইউজ করা হয়। ভলিউম ক্যালকুলেশন, মাস ক্যালকুলেশনে তাহলে স্টয়চিওমেট্রি ইউজ করা হয়। তাহলে masses of the reactants and the products involved in a chemical reaction। তাহলে একটা কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে যে রিঅ্যাক্ট্যান্ট এন্ড প্রোডাক্ট, রিঅ্যাক্ট্যান্টস গুলো রিঅ্যাকশন করি তো প্রোডাক্ট তৈরি হয়। তাহলে রিঅ্যাক্ট্যান্টস আর প্রোডাক্ট গুলোর মাস ক্যালকুলেশন আমরা করা যেতে পারি এই স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশনের মাধ্যমে। এছাড়া কিন্তু আমরা কখনো কখনো ভলিউমও ক্যালকুলেশন করতে পারি। Before understanding how to calculate the amount of reactants required or the product produced in the chemical reaction, মানে কেমিক্যাল রিঅ্যাকশনে কত প্রোডাক্ট প্রডিউস হয়েছে বা অ্যামাউন্টটা, রিঅ্যাক্ট্যান্টের অ্যামাউন্টটা ক্যালকুলেশন, এসব বোঝার আগে আমাদের চলো জানতে হবে যে information, what information is available from the balanced chemical equation of a given reaction। একটা given reaction এর ব্যালেন্সড যে কেমিক্যাল, ব্যালেন্স করা কেমিক্যাল রিঅ্যাকশন থেকে আমরা কি কি ইনফরমেশন পেতে পারি। Let us consider the combustion of methane। তাহলে মিথেনের দহন ক্রিয়ার মাধ্যমে আমরা দেখবো, চলো। সেটা হচ্ছে দেখো CH4, যার সাথে দহন হয়েছে অক্সিজেনে পুড়ে CO2 উৎপন্ন হয়েছে, 2 molecules of H2 উৎপন্ন হয়েছে। তাহলে 1 molecule of methane 2 molecule of অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে 1 molecule of CO2 and 2 molecules of H2O উৎপন্ন করেছে। Here মিথেন আর ডাই অক্সিজেন হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট আর কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার হচ্ছে প্রোডাক্ট। নোট দ্যাট অল দ্য রিঅ্যাক্ট্যান্টস এন্ড দ্য প্রোডাক্টস আর গ্যাসেস ইন দ্য অ্যাবভ রিঅ্যাকশন। দেখো প্রত্যেকটাই কিন্তু এখানে গ্যাস, কোথাও কোনোটা লিকুইড নয়, কোথাও কোনোটা সলিডও নয়। প্রত্যেকটা রিঅ্যাক্ট্যান্ট যেটা আছে মিথেন আর অক্সিজেন, CO2 আর H2O, দুটোই কিন্তু রিঅ্যাক্ট্যান্ট যে দুটো আছে, প্রোডাক্ট যে দুটো আছে, দুটোই কিন্তু গ্যাস। এবার হচ্ছে this has been indicated by letter G দ্বারা, যেটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। Similarly in case of solid or liquid written হয় S আর L দিয়ে। Coefficients 2 for O2 and H2 are called stoichiometric coefficient। তার মানে কি, আমরা বলছিলাম না 2 molecule of O2 বা 2 molecule of H2O, মিথেনের সাথে 2 molecule of O2 রিঅ্যাক্ট করেছে আর প্রডিউস করেছে 2 molecule of H2O। তাহলে এটা হচ্ছে কোএফিসিয়েন্ট বলে এগুলোকে। O2 বা H2 আগে যদি কোনো 2, 3, 4 ইত্যাদি থাকে তাহলে সেটাকে বলে কোএফিসিয়েন্ট। তাহলে এটাকে কোএফিসিয়েন্ট গুলো যে আছে O2 আর H2 এর আগে, সেগুলোকেই বলছি স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। সিমিলারলি কোএফিসিয়েন্ট ফর CH4 আর CO2 is 1। তার আগে তো 1 কিছু নেই, মানে কি 1। They represent the number of molecules taking part in the reaction or formed the reaction। কতগুলো মলিকিউল কোনো প্রোডাক্ট তৈরি হয়েছে বা রিঅ্যাকশনে অংশ নিয়েছে সেটা কিন্তু এটা থেকে আমরা বুঝতে পারছি। তাহলে একটা ব্যালেন্সড কেমিক্যাল রিঅ্যাকশন থেকে আমরা কত কিছু জানতে পারছি, একটা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট জানতে পারছি। এখান থেকে মেন যেটা ইম্পর্টেন্ট, যেহেতু আমরা করছি স্টয়চিওমেট্রি এন্ড স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন, তাই ফার্স্ট অফ অল আমাদের যা জানতেই হচ্ছে যে O2 আর H2 এর আগে যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলোকে বলছি স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। সেরকমই CH4 বা CO2 এর আগে যেহেতু কিছু নেই, তার মানে 1, সেটা হচ্ছে তাহলে কোএফিসিয়েন্ট হচ্ছে 1। তাহলে কতগুলো মলিকিউল রিঅ্যাকশনে অংশ নিচ্ছে বা
কতগুলো মানে তার মাধ্যমে রিঅ্যাকশনের মাধ্যমে কত মলিকিউল ফরমেশন হচ্ছে প্রোডাক্ট সেটা জানতে পারছি। According to the above chemical reaction, 1 mole of CH4 react করছে, যেটা আমি আগেই বলে দিয়েছি 2 moles of O2 এর সাথে। কি দিচ্ছে? 1 mole of CO2 দিচ্ছে, 2 moles of H2O দিচ্ছে। প্রত্যেকটাই হচ্ছে গ্যাসীয়। 1 molecule of CH4 reacts with 2 molecule of O2, এটা একই পয়েন্ট দুবার হয়ে গেছে যদিও। আচ্ছা, এরপর দেখো তাহলে 22.7 লিটার অফ CH4 রিঅ্যাক্ট করছে 44.4 লিটার অফ O2 এর সাথে। 22.7 হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড ভলিউম যেটা, তাহলে CH4 রিঅ্যাক্ট করছে 45.4 লিটার অফ O2 এর সাথে। দিচ্ছে কি? কারণ যেহেতু 1 মোল মানে হচ্ছে 22.7 লিটার, যেটা স্ট্যান্ডার্ড ভলিউম। আচ্ছা, তাহলে আর 22.7 এর সাথে যদি আমরা 2 ইনটু করি, যেহেতু 2 মলিকিউল অফ H2 আছে তাই 2 ইনটু করলে আমরা পেয়ে যাই 45.4 লিটার অফ H2। তেমনি যদি আমরা গ্রামের দিক থেকে দেখি, ওয়েট যদি দেখি, মাস মানে আমরা কি বললাম না, এই স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশনে আমরা মাস ক্যালকুলেট করতে পারবি, কখনো কখনো ভলিউম ক্যালকুলেটও করতে পারি। তাহলে মাস ক্যালকুলেশনের মাধ্যমে আমরা জানতে পারি যে 16 গ্রাম অফ CH4 কিভাবে করছি? CH4 কার্বন কটা আছে? একটা। হাইড্রোজেন কটা আছে? চারটে। তাহলে কার্বনের অ্যাটমিক নাম্বার ওয়াইজ অ্যাটমিক ওয়েট আর হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট, তাহলে হাইড্রোজেন চারটে আছে মানে 1 ইনটু 4, কার্বন হচ্ছে 12, তাহলে 12 প্লাস 4 হচ্ছে 16। তাহলে 16 গ্রাম অফ CH4 রিঅ্যাক্ট করছে 2 ইনটু 32 গ্রাম অফ O2, তাহলে 2 O2 আছে, তাই জন্য কি হচ্ছে O2 মানে হচ্ছে 16 ইনটু 2। অক্সিজেনের অ্যাটমিক ওয়েট 16 ইনটু 2 করতে হচ্ছে, তাহলে 32, আর যেহেতু 2 O2 আছে তাই 2 ইনটু 32, তাহলে 44 গ্রাম অফ CO2 দিচ্ছে। 12 প্লাস 32 44 হয়, তাহলে 44 গ্রাম অফ CO2 দিচ্ছে, তার সাথে 2 ইনটু 18 মানে হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা H2O তে, তাহলে 1 ইনটু 2 প্লাস 16, তাহলে 16 প্লাস 2 হলো 18, তার সাথে হচ্ছে যেহেতু 2 মলিকিউল আছে 2 ইনটু হয়ে গেল। তাহলে from this relationship the given data can be interconverted as follow, যেটা হচ্ছে mass mole number of molecule, মাস মোল সাথে হচ্ছে নাম্বার অফ মলিকিউল, এইভাবে কিন্তু আমরা কনভার্ট করতে পারি, ইন্টার কনভার্টেড হতে পারে মাস থেকে মলিকিউল, মলিকিউল থেকে আবার নাম্বার অফ মলিকিউল, অথবা নাম্বার অফ মলিকিউল থেকে আমরা মোলে আনতে পারি, সেখান থেকে মাসে আনতে পারি। তাহলে আমরা আগেই পড়েছিলাম যে ডেনসিটি আমরা কি করে ক্যালকুলেট করব? মাস বাই ভলিউম করে। তাহলে আমরা যদি মাসও জানতে পারি আর ভলিউমও জেনে যাই, তাহলে আমরা ডেনসিটি ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারবো মাস বাই ভলিউম করে। এবার হচ্ছে কিছু লিমিটিং রিএজেন্ট আছে, সীমা নির্দেশক বিকারক, লিমিটিং রিএজেন্ট। এবার হচ্ছে লিমিটিং রিএজেন্ট, তাহলে many a time reactions are carried out with the amounts of reactant that are different than the amounts as required by a balanced chemical reaction। বলছে কেমিক্যাল রিঅ্যাকশন করানোর সময়, সংঘটন করতে গিয়ে অনেক সময় দেখা গেছে যে ব্যালেন্সড ওয়ালা যে কেমিক্যাল রিঅ্যাকশনটা সেটা সম্পন্ন হওয়ার জন্য যে পরিমাণ রিএজেন্টের প্রয়োজন, সেই পরিমাণ রিএজেন্ট কিন্তু ওই কেমিক্যাল রিঅ্যাকশনে প্রেজেন্ট নেই, এরকম কিন্তু দেখা গেছে। In such situation, one reactant is in more amount than the amount required by balanced chemical reaction। মানে ব্যালেন্সড কেমিক্যাল এই সিচুয়েশনে কি হয়, একটা রিএজেন্টের কোয়ান্টিটিটা অন্যটার চেয়ে বেশি থাকে। এবার যে রিএজেন্টটা কম পরিমাণে আছে সেটা কিছুক্ষণ পরে কি হয়, শেষ হয়ে যায়, আর অন্য রিএজেন্টটা যত পরিমাণেই উপস্থিত থাকুক না কেন, বিক্রিয়াটা মানে রিঅ্যাকশনটা এরপর আর হয়ই না, সে যদি অনেক পরিমাণ প্রচুর পরিমাণে থাকা সত্ত্বেও। সেটাই বলছে reactant which is present in the least amount gets consumed after some time, and after that further reaction does not take place whatever be the amount of the other reactant। মানে অন্য রিঅ্যাক্টর যে রিঅ্যাক্ট্যান্টটা লিস্ট অ্যামাউন্টে আছে সেটা কিছুক্ষণ পরে শেষ হয়ে যাচ্ছে,
সেটা কিছুক্ষণ পরে শেষ হয়ে যাচ্ছে। আর আফটার দ্যাট কি হচ্ছে, যখন মানে যত পরিমাণ অন্য রিয়েজেন্টটা যত বেশি পরিমাণেই থাকুক না কেন, তখন কিন্তু রিয়াকশনটা আর সংঘটিত হয় না। Hence, the reactant which gets consumed first limits the amount of product formed and is therefore called limiting agent. তাহলে কি বলছে, তার মানে যে রিঅ্যাক্ট্যান্টটা একদম তোমার কনজিউমড হয়ে যায় ফার্স্ট, খুব ফার্স্ট কনজিউমড হয়ে যায়, সেটা কিন্তু প্রডিউসড যে প্রোডাক্ট সেটার লিমিটটাকে এরা নির্দেশ করে, সেটার লিমিটটাকে এরা নির্দেশ করছে। ঠিক আছে, তাহলে যে রিঅ্যাক্ট্যান্টটা আমাদের গেটস কনজিউম ফার্স্ট, সেটা কিন্তু দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট ফর্মড হয়েছে যেটা, সেটার লিমিটটাকে নির্দেশ করে, সেটাকেই বলে লিমিটিং এজেন্ট, সেটাকেই বলে লিমিটিং রিএজেন্ট। এখানে ইন পারফর্মিং স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন দিস অ্যাসপেক্টস ইজ অলসো টু বি কেপ্ট ইন মাইন্ড। তাহলে এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন করার সময় মনে রাখতে হবে। এবার রিঅ্যাকশন ইন সলিউশন, সলিউশনে কিছু রিঅ্যাকশন তৈরি হওয়ার প্রসেস আছে। এ মেজরিটি অফ রিঅ্যাকশনস ইন দ্য ল্যাবরেটরিজ আর ক্যারিড আউট ইন সলিউশন। মানে ল্যাবরেটরিতে বেশিরভাগ রিঅ্যাকশন কিন্তু একদম সলিউশনের মধ্যেই ঘটে। Therefore, it is important to understand as how the amount of substance is expressed when it is present in the solution. তাহলে আমাদের এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ যে কোন সাবস্টেন্স যখন সলিউশনে আছে তখন তার অ্যামাউন্টটা কিভাবে ডিটারমাইন করা হবে, তখন তার অ্যামাউন্টটা কিভাবে ডিটারমাইন করা হবে যখন কোন সাবস্টেন্স সলিউশনে থাকবে। তার জন্য কনসেন্ট্রেশন অফ এ সলিউশন or amount of substance present in its given volume can be expressed in any of the following ways. তাহলে বলছে কোনো সাবস্টেন্সের কনসেন্ট্রেশন বা স্পেসিফিক কোনো গিভেন ভলিউমের উপস্থিতি পদার্থটির পরিমাণটা যে পদ্ধতিতে প্রকাশ করা যায়, কোনো পদার্থের গাঢ়ত্ব বা নির্দিষ্ট আয়তনের উপস্থিতি পদার্থটির পরিমাণ, উপস্থিতিতে পদার্থটির পরিমাণ, কোনো পদার্থের গাঢ়ত্ব বা নির্দিষ্ট আয়তনের উপস্থিতিতে কোনো পদার্থটির পরিমাণ কি কি ভাবে ডিটারমাইন করতে পারি, মাস পার্সেন্ট অর ওয়েট পার্সেন্ট হিসেবে, মোল ফ্র্যাকশন দিয়ে, মোল ভগ্নাংশ যেটাকে বলে, মোলারিটি দিয়ে, মোলালিটি দিয়ে, মোলালিটি ভুলিয়ে ফেলবে না, মোলারিটি হয়তো চোখে দেখায় হঠাৎ করে তুমি মোলারিটিটাকে মোলারিটি দেখে ফেলবে, তাহলেই পুরো ক্যালকুলেশন তোমার ভুল হয়ে যাবে। এবার ডিটেইলসটা দেখি চলো। এবার মাস পার্সেন্ট, এবার এই যে হ্যাঁ মাস পার্সেন্ট বা ওয়েট পার্সেন্ট, মোল ফ্র্যাকশন, মোলালিটি, মোলারিটি, ঠিক আছে, এইগুলো কিভাবে আমরা ক্যালকুলেট করব। তাহলে মাস পার্সেন্ট কিভাবে করব, মাস অফ দা সলিউট, দ্রাব আর সলিউশনের ভর, দ্রাবের ভর আর সলিউশনের ভর। তাহলে মাস পার্সেন্ট কিভাবে ডিটারমাইন করব, সেটা হচ্ছে মাস অফ দা সলিউটের মাস জানতে হবে, সলিউশনের মাস জানতে হবে, ডিভাইড করে দিয়ে 100 ইনটু করে দিয়ে মাস পার্সেন্ট পেয়ে যাব। মোল ফ্র্যাকশন মানে মোল ভগ্নাংশ কিভাবে পাবো, ইট ইজ দ্য রেশিও অফ নাম্বার অফ মোলস অফ এ পার্টিকুলার কম্পোনেন্ট টু দ্য টোটাল নাম্বার অফ মোল অফ দ্য সলিউশন। এটা হচ্ছে সলিউশনে প্রেজেন্ট আছে কোনো একটা উপাদানের মোল সংখ্যা এবং দ্রবণের মোট মোল সংখ্যার অনুপাত। ঠিক আছে, তাহলে মোল ভগ্নাংশ বলতে কি বোঝায়, এটা হলো কোন সলিউশন মানে দ্রবণে বর্তমান কোন উপাদানের মোল সংখ্যা এবং দ্রবণের মোল সংখ্যার অনুপাতকে বোঝায়। ধরো ইফ এ সাবস্টেন্স ক্যাপিটাল এ ডিসলভ হয়ে আছে সাবস্টেন্স বি তে, তার মানে দেয়ার নাম্বার অফ মোলস আর স্মল এন এ এন বি রেসপেক্টিভলি, then the mole fraction of capital A capital B কি হবে, mole fraction of capital A হচ্ছে একটা A B পদার্থে দ্রবীভূত করা আছে, ঠিক আছে, A কে B তে দ্রবীভূত করা আছে, পদার্থ হচ্ছে ক্যাপিটাল A যাকে দ্রবীভূত করা হচ্ছে ক্যাপিটাল B তে। তাহলে ক্যাপিটাল A এর মোল ফ্র্যাকশন হচ্ছে তোমার ক্যাপিটাল A এর মোল সংখ্যা কত দেখতে হবে, নাম্বার অফ মোল দেখতে হবে বাই নাম্বার অফ মোল অফ দ্য সলিউশন।
টোটাল নাম্বার অফ মোলস অফ সলিউশনের দ্রবণ, টোটাল দ্রবণটার কতটা মোল সংখ্যা, মানে Na প্লাস Nb, Na প্লাস Nb, তার মানে Na বাই Na প্লাস Nb। আর বি এর ক্ষেত্রে ঠিক কেমন হবে, নাম্বার অফ মোলস অফ ক্যাপিটাল বি বাই নাম্বার অফ মোলস অফ সলিউশন, তাহলে Nb বাই Na প্লাস Nb। এইভাবে কিন্তু মোল ফ্র্যাকশনকে ডিটারমাইন করা হয়। নেক্সট যেটা আছে দেখো মোলারিটি। মোলারিটি বলতে কি বোঝে না, ইট ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইউনিট। ওয়াইডলি ইউজড ইউনিট, এটার প্রয়োগ সর্বাধিক। একে কিন্তু ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করা হয়, ক্যাপিটাল এম। It is defined as the number of moles of the solute in 1 liter of the solution. It is defined as the number of moles of the solute in 1 liter of the solution. তার মানে 1 লিটার দ্রবণে উপস্থিত দ্রাবের মোল সংখ্যা দ্বারা একে সঙ্গত, মানে 1 লিটার দ্রবণে যত সংখ্যক মানে দ্রাবের যে মোট মোল সংখ্যাটা সেটা দ্বারাই একে ডিফাইন করা যায়। তার মানে মোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। তাহলে 1 লিটার, লিটার এককে দ্রবণের আয়তন করা হয়, তাহলে 1 লিটারে দ্রাবের মোল সংখ্যা, তাহলে দ্রাবের মোল সংখ্যা মানে নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার। Suppose we have 1 molar solution of a substance, say NaOH. We want to prepare 0.2 molar solution to have solution from it. তাহলে 1 m NaOH means কি, in 1 mole of NaOH present আছে 1 liter of the solution. For তাহলে 0.2 m solution we require 0.2 mole of NaOH dissolved in 1 liter solution. Hence, for making 0.2 m solution from 1 m solution, we have to take that volume of 1 m NaOH solution which contains 0.2 mole of NaOH and dilute the solution with water to 1 liter. তাহলে 0.2 m দ্রবণের জন্য আমাদেরকে 1 লিটার দ্রবণের জন্য 0.2 মোল NaOH এর প্রয়োজন হবে। তাই 1 m দ্রবণ থেকে আমি 0.2 m দ্রবণ প্রস্তুত করতে আমাদের নিতে হবে 0.2 মোল NaOH যুক্ত 1 m NaOH এবং জল যোগ করে লঘু করার পর আয়তন হবে 1 লিটার। তাহলে নাও হাউ মাচ ভলিউম অফ কনসেন্ট্রেটেড 1 m NaOH solution be taken which contain 0.2 mole of NaOH। তাহলে কিভাবে ক্যালকুলেট করছি, if 1 mole is present in 1 liter or 1000 milliliter solution, তাহলে 0.2 মোল প্রেজেন্ট থাকবে কিসে, 1 মানে 1000 মিলিলিটার বাই 1 মোল ইনটু 0.2 মোল সলিউশন। এইভাবে তাহলে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো, তাই তো। তাহলে 1 m বলছে 1 m NaOH গাঢ়, NaOH এর গাঢ় দ্রবণে কত আয়তনের 0.2 মোল NaOH রয়েছে সেটা জানতে যদি বের করা যেতে পারে, দেখো তাহলে 1 মোল যদি 1 লিটার বা 1000 ml এ উপস্থিত থাকে তাহলে 0.2 মোল কিসে থাকবে, 1000 বাই 1 মোল ইনটু 0.2 করে 200 মিলিলিটার। 200 মিলিলিটার তাহলে প্রেজেন্ট রয়েছে 0.2 মোল NaOH এ। NaOH প্রেজেন্ট রয়েছে 200 ml। Thus 200 ml of the 1 m NaOH are taken and enough water is added to dilute it to make it 1 liter। তাহলে আমাকে 1 লিটার করতে হবে এটা, তাহলে আমি আরো এতে কি মেশাবো, অতিরিক্ত পরিমাণে জল মেশাচ্ছি। ঠিক আছে, 200 ml 1 মোলার NaOH দ্রবণে জল মেশাচ্ছি, জল মিশিয়ে একে 1 লিটার করব। সেক্ষেত্রে আমাদের জেনারেল ফর্মুলা M1V1 equal to M2V2 ফলো করতে হবে, যেখানে ক্যাপিটাল M হচ্ছে মোলারিটি, V হচ্ছে ভলিউম। তাহলে M 0.02 m, V1 হচ্ছে 1000 ml, M2 হচ্ছে 1 মোল, V2 ক্যালকুলেট করতে হবে। ব্যাস ক্যালকুলেট করে পেয়ে গেলাম 200 লিটার। নোট দ্যাট নাম্বার অফ মোল অফ সলিউট ওয়াজ 0.2 into 100 ml and it has remained the same। তাহলে দেখো 200 ml দ্রবণে দ্রাবের যে মোল সংখ্যা ছিল 0.2, এটি কিন্তু লঘুকরণের পর একই রয়ে গেল, লঘুকরণের পরে একই রয়ে গেছে, অর্থাৎ 0.2, কারণ মানে 0.2 কিন্তু রয়ে গেছে লঘুকরণের পরেও।
কারণ দেখো আমরা শুধুমাত্র দ্রাবের জল পরিমাণের পরিবর্তন করেছি, জাস্ট জলটা আমরা অতিরিক্ত পরিমাণে অ্যাড করেছি, কিন্তু NaOH এ তো কোনো পরিবর্তন করিনি। সেই জন্য 0.2টা কিন্তু মানে আমাদের NaOH এর নাম্বার অফ মোল কিন্তু সেম রয়ে গেছে, 0.2ই রয়ে গেছে, কিন্তু কনসেন্ট্রেশনের কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট যেটা তাহলে আমাদের মোলারিটি হলো, এবার হচ্ছে মোলালিটি। It is defined as the number of mole of solute present আছে 1 kg of solvent এ, এটাকে স্মল m দিয়ে মাথায় রাখো যে যখন দেখবে স্মল m আছে তাহলে সেটা মোলালিটি, আর যখন ক্যাপিটাল M আছে সেটা হচ্ছে মোলারিটি। তাহলে মোলারিটিকে কিভাবে ডিফাইন করব না, 1 কেজি সলভেন্ট মানে দ্রাবকের মধ্যে যত মোল দ্রাব থাকবে, 1 কেজি দ্রাবকের মধ্যে 1 কেজি সলভেন্টের মধ্যে যত মোল সলিউট থাকবে, যত মোল দ্রাব থাকবে, সেটাই হচ্ছে আমাদের মোলালিটি। তার মানে দ্রাবের মোল সংখ্যা, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই মাস অফ দ্য সলভেন্ট ইন কেজি, কেজিতে তার মাসটা নিয়ে সলভেন্টের মাসটা জানতে হবে, সেই অনুযায়ী মানে ওই কেজিতে পার কেজিতে কত দ্রাবের মানে যত মোল দ্রাব আছে সেটাই হচ্ছে মোলারিটি, যেটা হচ্ছে স্মল m দ্বারা যাকে প্রকাশ করা হয়। তাহলে দ্রাবের মোল সংখ্যা বাই কেজি এককে দ্রাবকের ভর, সেটা জানলেই আমরা কিন্তু মোলারিটি ক্যালকুলেট করতে পারবো, যাকে স্মল m দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, তাহলে এইটুকুই কিন্তু আমাদের তোমার সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি চ্যাপ্টারটার বাকি ছিল। এবার কিন্তু এই চ্যাপ্টারটার উপর তোমাদের একটা ফুল টেস্ট হবে। ঠিক আছে, এবার টেস্টের ডেটটা অবশ্যই আমি বলে দেবো, এটার উপর কিন্তু তোমাদের একটা ফুল টেস্ট হবে। তাহলে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি এই পুরো চ্যাপ্টারটা, ঠিক আছে, পুরো চ্যাপ্টারটা তোমাদের ফুল টেস্ট হবে। এটা খুব ভালো করে পড়ো, কোথাও কোনো যদি ডাউটস থাকে সেটা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, কোথাও কোনো কোয়েশ্চেন বুঝতে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তাহলে আমাদের আবার দেখা হবে, যেরকম ওয়েটনেসডে করে তোমাদের ক্লাস থাকে সেরকম। বাই, থ্যাংক ইউ সো মাচ।